হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখতে চলেছি এক দুর্ধর্ষ অ্যাকশন ও প্রতিটি ধাপে ধাপে শক্তি আর বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া দুই বন্ধুর চরম শত্রুতার গল্প। তো চলো বন্ধুরা, 2025 সালে মুক্তি পাওয়া ওয়ার 2 মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভির শুরুতেই আমাদের দেখানো হয় জাপানের এক দৃশ্য, যেখানে এক মাফিয়া লিডার তার গোপন আস্তানায় বসে খাবার খাচ্ছে। আর তখনই একজন লোক দৌড়ে এসে বলে, আপনাকে এখান থেকে পালাতে হবে, কারণ আপনাকে মারার জন্য একজন লোক এসেছে যে বাইরে সবাইকে মেরে ফেলেছে, যাকে থামানো অসম্ভব। মাফিয়া লিডার মুচকি হেসে তার পোষা হাইনার দিকে এক টুকরো মাংস দিয়ে বাইরে যেতে ইশারা করে, কিন্তু বাইরে যে এসেছে সে তো আর মামুলি কেউ নয়। এরপরই আমরা দেখতে পাই সেই হাইনাকে পোষ মানিয়ে নিয়ে এক মারাত্মক এন্ট্রি নেয় মুভির হিরো কবির। আর তার মিশন হলো এই মাফিয়া লিডারকে টপকানো, অর্থাৎ মেরে ফেলা। কিন্তু যাকে মারতে এসেছে সেও তো কোনো সাধারণ কেউ নয়, তারও আছে অসংখ্য সশস্ত্র লোক। কিন্তু কবিরকে যদি তারা একা ও দুর্বল ভাবে, তাহলে এটা হবে তাদের বড় ভুল। মাফিয়ার ইশারায় তার অসংখ্য লোক কবিরের উপর হামলা চালায়, কিন্তু কবির একে একে সকলকে খতম করে ফেলে। অবস্থা খারাপ দেখে মাফিয়া লিডার হেলিকপ্টারে করে পালিয়ে যেতে চাইলে শেষ মুহূর্তে কবির হেলিকপ্টার সহ মাফিয়া লিডারকে খতম করে দেয়। মিশন শেষ। এরপর কবিরকে একটি বারে বসে এক মহিলার সাথে কথা বলতে দেখা যায়। এখানেই জানা যায় কবির টাকার বিনিময়ে কন্ট্রাক্ট কিলার হিসেবে কাজ করে। এই মহিলা কবিরকে সব মিশনের তথ্য দেয়। সে বলে, তোমার ট্র্যাক রেকর্ড অসাধারণ, মাত্র 50 দিনে 30টা অ্যাসাইনমেন্ট পূরণ করেছ। কবির বলে, আমার শুধু টাকার সাথে সম্পর্ক। মহিলা এবার বলে, কালিকাটেলের সংগঠনের কিছু প্রভাবশালী লোক আছে, তুমি যদি তাদের সাথে কাজ করো তাহলে তুমি যা চাইবে তাই পাবে। কবির বলে, আমি কোনো নির্দিষ্ট কারোর জন্য স্থায়ীভাবে কাজ করি না। মহিলাটি বুঝতে পেরেছিল কবির রাজি হবে না, তাই দরজা লক করে ভেতরে গ্যাস ছেড়ে দেয় আর বলে, এটাতে তোমার মতামতের কোনো দাম নেই কবির। কবির অজ্ঞান হয়ে যায়। এরপরের দৃশ্য পাল্টে যায় আর আমরা দেখতে পাই মিলিটারির এক প্রেস কনফারেন্স। কমান্ডার কাভিয়া লুথরাকে ব্রেভেরি অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। সাম্প্রতিক এক মিশনে সে অসংখ্য সৈন্যদের বাঁচিয়েছিল বলে তাকে এই অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। কাভিয়া আর কেউ নয়, কর্নেল লুথরার মেয়ে। কর্নেল নিজের মেয়েকে শিখেছিল সর্বপ্রথম হচ্ছে দেশ। পার্টির মাঝখানে কর্নেলের কাছে একটি গুরুত্বপূর্ণ ফোন আসে, যেটি রিসিভ করতে সে বাইরে যায় আর সেখানেই কিছু লোক তাকে অপহরণ করে। পরের দৃশ্যে আবার আমরা কাবিরকে দেখি এক পরিত্যক্ত জায়গায়, আর তার দিকে লেজার টার্গেট করা, অর্থাৎ গান পয়েন্টে রয়েছে সে। ঠিক তখনই অডিও বাজে আর হলোগ্রাম চালু হয়। সে দাঁড়িয়ে আছে ঠিক তাদের সামনে যাদের কথা ওই মহিলাটি বলেছিল। ভারতকে ঘিরে থাকা দেশ চীন, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, এইসব দেশের প্রভাবশালী লোকেরা হলোগ্রাফির মাধ্যমে হাজির হয়েছিল। এদের মধ্যে ভারতেরও একজন প্রভাবশালী লোক রয়েছে, সে হলো গৌতম গুলাটি, যাকে কবির খুব ভালোভাবেই চেনে। এখানে গৌতম কবিরকে বলে, সব দেশ মিলে ভারতকে ধ্বংস করতে চায়, এজন্য তাদের একটি সংগঠন রয়েছে যার লিডার কালী। এরা সেই লোক যারা প্রতিটি দেশের মন্ত্রী, প্রধানমন্ত্রী সবকিছু নির্ধারণ করে দেয়। ইকোনমি সহ সবকিছুর অবকাঠামোর পেছনে এদেরই নিয়ন্ত্রণ রয়েছে। তারা জানায় কবির এতদিন যত কাজ করেছে তার বেশিরভাগই কালীর গ্রুপ দিয়েছে এবং সে সবকয়টি মিশন সফলভাবে সম্পন্ন করেছে, আর এজন্য তাকে বেছে নেওয়া হয়েছে। কবির বলে, টাকা পেলে সে যে কোনো কাজ করতে রাজি। তারা বলে, এজন্য তোমাকে আরো একটি টেস্ট দিতে হবে, তার পেছনে থাকা লোকটিকে হত্যা করতে হবে। কবির লোকটির কাছে যাই, দেখে লোকটি আর কেউ নয়, কর্নেল লুথরা, অর্থাৎ কালীর লোকেরাই তাকে অপহরণ করে এনেছে। আর কবিরকে বলা হয়, এবার তোমার আনুগত্যের প্রমাণ করো, কর্নেলকে হত্যা করো। কর্নেল কবিরকে দেখে রেগে গিয়ে বলে, তুমি বিশ্বাসঘাতক, তোমার উপর বিশ্বাস করা আমার ভুল ছিল। ঠিক তখনই 2 বছর আগের দৃশ্য দেখানো হয়, যেখানে কর্নেল কবিরকে বোঝাচ্ছিল, একটি কার্টেলের খবর পেয়েছি যেখানে আমার সেরা একজন এজেন্ট পৌঁছানোর চেষ্টা করেছিল কিন্তু পারেনি। সে আমাকে জানিয়েছিল প্রতিবেশী দেশগুলোর সাথে তাদের যোগাযোগ রয়েছে। সেই দেশগুলোর শীর্ষ নেতারা ভারতের বিরোধিতায় একজোট হয়েছে। তারা ভারতের উপর প্রভাব বিস্তার করতে চায়, এমনকি ভারতের মন্ত্রণালয়েও তাদের লোক ঢুকে গেছে। আমাদেরকে তাদের খুঁজে বের করতে হবে এবং তাদের নির্মূল করতে হবে। কবির বলে, ঠিক আছে, আমাকে তাদের মধ্যে একজনকে চিনিয়ে দাও, আমি তাকে ধরেই সবাইকে শেষ করে ফেলবো। কর্নেল বলে, তাদের কেউ চেনে না, তোমাকে অন্ধকারে নামতে হবে, তারা নিজেরাই তোমাকে লক্ষ্য করবে, তোমাকে তাদের দলে নেবে, এমনকি কালীর কাছাকাছিও পৌঁছে যেতে পারবে। তারপর তাকে সহ পুরো সংগঠনটাকেই শেষ করে দিতে হবে। ততদিন পর্যন্ত তোমাকে আড়ালে থাকতে হবে, না দেশ না আমি, তোমার দায়িত্ব কেউ নেবে না। যত বড়ই বিপদ আসুক, মনে রেখো, আমাদেরকে কালী পর্যন্ত পৌঁছাতেই হবে, এজন্য কারোর জীবন গেলেও দেশটাই আগে। এরপর আমরা বর্তমান সময়ে ফিরে আসি। কবিরকে যদি কালী কার্টেলের গ্রুপে ঢুকতেই হয় তাহলে কর্নেলকে হত্যা করতেই হবে, কিন্তু কবির তার পিতৃ সমতুল্য মানুষটাকে মারতে পারছিল না। তখন কর্নেল বলে, তুমি যদি আজ আমাকে না মারো তাহলে কোনোদিন কালী পর্যন্ত পৌঁছাতে পারবে না। আমি তোমাকে বারবার বুঝিয়েছি, সবার প্রথমে দেশ আগে,
তারপরে আর কিছু না। অবশেষে কাবিরকে গুলি করতে বাধ্য করা। গুলি করার সময় কাবিরের চোখে ছিল ভীষণ যন্ত্রণা, কারণ কর্নেল ছিল তার পিতৃ সমতুল্য। এরপর কাবির সেখান থেকে চলে যায়। পরের দিন কর্নেল লুথার মরদেহ কাবিয়ার হাতে আসে, আর কাবিয়াকে একটি ভিডিও ক্লিপ দেখানো হয় যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে কাবির কর্নেলকে গুলি করে খুন করেছে। এটা দেখে কাভিয়ার পায়ের তলায় যেন মাটি সরে যায়। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এখন কাভিয়ার মনে হতে থাকে কাবির হয়তো সত্যিই দেশদ্রোহী, কারণ সে বহু বছর ধরে দেশের বাইরে গায়েব ছিল, যার কোনো খোঁজ খবরই কারো কাছে ছিল না। তাই কাভিয়ার ধারণা হয় কাবির এই কাজ করতেই পারে। অন্যদিকে আমরা দেখতে পাই কাবির কার্টেলের সংগঠনের বিশ্বস্ততা অর্জন করতে পেরেছে আর সংগঠনে তার প্রবেশের অনুমতি পেয়েছে। এখানে তার পূর্ণ চেক আপ হয়। এরপর সে দেখা করে ভারতের কার্টেলের সদস্য গৌতম গোলাটির সাথে। কাবিরের তার বিশ্বস্ততা প্রমাণ করার কারণে গৌতম তার ফেস দেখায় এবং বলে, আজ থেকে তুমি কালির হয়ে কাজ করবে। সেই একমাত্র রাজা, আর সে পুরো পৃথিবীর উপর রাজত্ব করবে। এরপর আমরা দেখি গৌতম তাকে পুরো পরিকল্পনা বোঝায়। সে বলে, লুথরার মৃত্যুর পর আমাদের লোক রয়ের চিফের জায়গা নিবে, তখন পুরো র আমাদের নিয়ন্ত্রণে থাকবে। সব এজেন্টদের সম্পর্কে আমরা জানবো, কিন্তু আমাদের মিশনের খবর কেউ জানতে পারবে না। এদিকে আমরা দেখি কর্নেল লুথরার শেষকৃত্যের আয়োজন করা হয়েছে। এখানে সবাই এসেছে। এক মন্ত্রীও এসেছে যিনি লুথরার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তিনি এতটাই ক্ষমতাবান যে প্রধানমন্ত্রীর নামের পরেই তার নাম নেওয়া হয়। তিনি কাভিয়াকে বলে, আমরা যেভাবেই হোক তোমার বাবার হত্যাকারীকে খুঁজে বের করব এবং উপযুক্ত শাস্তি দিব। তখন কাভিয়া বলে, আমি স্পেশাল ইউনিটে যেতে চাই, যেখানে কাবিরকে খুঁজে বের করা হচ্ছে। এ সময় আমরা দেখি সেখানে র এর নতুন চিফ এসেছে, বিক্রান্ত কল। বিক্রান্ত কাভিয়াকে বলে, আমি খুবই দুঃখিত। কাভিয়া বলে, স্যার আমি আপনার টিমে যোগ দিতে চাই। তখন মন্ত্রীও বলে, কাভিয়াকে তোমার টিমের সাথে রাখো, আর আমি তোমাকে এক অফিসার রিকোয়ারমেন্ট করব যে আজ পর্যন্ত কোনো মিশনে ব্যর্থ হননি। এমন সব মিশনে সে সফলতা অর্জন করেছে যা কেউ কল্পনাও করতে পারে না। মৃত্যু পর্যন্ত তার ভয়ে কাঁপে। তার নাম বিক্রম। এরপর আমরা দেখি বিক্রম সোমালিয়ায় এক মিশনে আছে, যেখানে একটি গ্রুপ ভারতের কিছু সৈন্যকে আটক করে রেখেছে। সেখানে আকাশপথে হামলা চালানো যাবে না, কারণ তাদের পুরো কার্গোতে হেভি মেশিন বসানো রয়েছে। পানির নিচ দিয়েও যাওয়া যাবে না। খুব ছোট্ট একটি ড্রোনের সাহায্যে বিক্রম সেখানে পৌঁছায় এবং তাদের মধ্যে মিশে যায়। প্রথমে সে ভারতীয় সৈন্যদের মুক্ত করে, এরপর শুরু হয় মৃত্যুর তাণ্ডব। সে সোমালিয়ান দস্যুদের এমনভাবে খতম করে যা সকলের কল্পনার বাইরে। শেষমেশ সৈন্যদের নিরাপদে ফিরিয়ে আনে বিক্রম। তারপর দৃশ্য আসে রয়ের হেডকোয়ার্টারে, যেখানে বিক্রম ও কাবিয়ার দুজনেই রয়েছে। তারা এখানে কাবিরকে খুঁজে বের করার চেষ্টা করছে, কিন্তু প্রশ্ন হলো তারা কাবিরকে ধরবে কিভাবে। বিক্রম কনফিডেন্টলি বলে, আমি তাকে খুঁজে বের করব আর মেরেও ফেলবো। আই এম দ্য বেস্ট। চিফ বলে, কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্ট নয়। সে হলো বিক্রম। সে তোমার থেকে এক ধাপ এগিয়ে চিন্তা করে। বিক্রম হেসে বলে, আমার থেকে এগিয়ে কেউ চিন্তা করতে পারবে না। কাবির সবাইকে থামিয়ে বলে, নেনার একটি মেয়ে আছে, রুহি। কাবিরের আগের মিশনে নেনা মারা গিয়েছিল। তারপর থেকে তার মেয়ের টেক কেয়ার কাবিরই করছে। নিশ্চয়ই সে স্পেনে গেছে তার সাথে দেখা করতে। আমাদের তাকে স্পেনেই ধরতে হবে আর সেখানেই শেষ করতে হবে। আমরা দেখি কাবির সত্যিই স্পেনে পৌঁছে গেছে রুহির সাথে দেখা করতে। সে রুহিকে বলে, আমাদের কিছুদিনের জন্য স্কুলকে বিদায় জানাতে হবে, কারণ পরিস্থিতি ভালো নয়। আর এদিকে কাভিয়া, বিক্রম সহ আরো কিছু রয়ের এজেন্ট পৌঁছে গেছে সেখানে, কিন্তু কাবির আগেই টের পেয়ে যায়, কারণ গৌতম গুলাটি আগে থেকেই মেসেজ করে তাকে সতর্ক করে দেয়, তোমার পেছনে রয়ের এজেন্ট রয়েছে। এখন কাবির মেয়েকে নিয়ে পালাতে শুরু করে, আর এজেন্টরা প্রাণপণ চেষ্টা করে তাদের ধরার জন্য। একসময় কাভিয়া আর কাবির মুখোমুখি হয়। কাভিয়ার বিশ্বাস ছিল কাবির ইচ্ছা করেই তার বাবাকে হত্যা করেছে, ফলে দুজনের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। এক পর্যায়ে কাভিয়া কাবিরকে বন্দুকের নিশানায় রাখে, কিন্তু কাবির কৌশলে কাভিয়াকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। তারপর পিছনেই বিক্রম। শুরু হয় দুর্দান্ত এক কার চেজিং। এক পর্যায়ে কাবিরকে তারা একটি ব্রিজের উপরে প্রায় ধরেই ফেলেছিল। কাবির ও রুহি দেখে বিক্রম সামনে দাঁড়িয়ে আছে ও তার হাতে বন্দুক। বিক্রম কাবিরের গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়লে কাবির ব্রিজ থেকে গাড়ি নিয়ে ঝাঁপ দিয়ে নিচে ট্রেনের উপরে এমনভাবে পড়ে যেখানে রুহি কার থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়। কাবির রুহিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পারছে না। তখনই বিক্রম হাজির হয় আর রুহিকে বাঁচিয়ে নেয়। এখানে কাবির ও বিক্রম মুখোমুখি হয়, কিন্তু তারা একটি টানেলের সামনে চলে আসে। ট্রেনটি যদি টানেল পর্যন্ত যায় তাহলে সম্পূর্ণ ট্রেনই ধ্বংস হয়ে যাবে। বিক্রম দেখে কাবির ও তার মেয়ে ইঞ্জিনের উপরে, আর ট্রেনের মধ্যে অসংখ্য যাত্রী রয়েছে। তাই বিক্রম যাত্রীদের বাঁচানোর জন্য কাবিরকে ছেড়ে দেয়। ইঞ্জিন আর বগি আলাদা করে দিয়ে
সকল যাত্রীকে বাঁচিয়ে নেয় কাবির। আর এদিকে আমরা দেখি কাবির ও রুহি নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। এরপরে আমরা দেখি কাবির গৌতম গুলাটির সাথে দেখা করে জিজ্ঞাসা করে, আজ আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। তুমি কিভাবে জানলে যে রয়ের লোকেরা আমার পেছনে? গৌতম বলে, রয়ে আমাদের লোক আছে এবং আমরা চেষ্টা করছি আমাদের লোক মন্ত্রণালয়ে এরপর গৌতম গুলাটি কাবিরকে আরেকটি মিশন দেয়। এই হচ্ছে বিলাস সারাং, যার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু সে পুরনো ধ্যান ধারণার মানুষ। তার কাছে দেশ আগে, তাকে উচিত শিক্ষা দিতে হবে। তার ভাই কালফিট সারাং, সে প্রাইভেট জেটে করে সিঙ্গাপুর থেকে দিল্লি আসবে, তাকে তোমাকে হত্যা করতে হবে, তারপরে সে কালির কাজ করতে বাধ্য হবে। এরপর সে হবে নেক্সট প্রেসিডেন্ট, আর আমরা তখন পুরো দেশ চালাবো। কিন্তু কাবির বুঝে যায় এভাবে চলতে থাকলে ভারতের বহু নিরীহ মানুষকে মেরে ফেলবে। সেদিনের কারণে কাবিরের মনে হয় বিক্রম একজন ভালো অফিসার, হয়তো তাকে সবকিছু জানিয়ে দেওয়া উচিত। তাই সে রুহির ইনস্টাগ্রাম থেকে রুহির বন্ধুকে একটি মেসেজ পাঠায়, কারণ সে জানতো বিক্রম অবশ্যই তাকে ট্র্যাক করবে। এরপর একটি লোকেশনে কাবির ও বিক্রম মুখোমুখি দেখা করে, একে অপরের সাথে কথা বলে এবং কাবির বিক্রমকে সম্পূর্ণ ঘটনা বলে। কর্নেল লুথরা তাকে কি মিশন দিয়েছিল, কেন দিয়েছিল, আর কর্নেল লুথরাকে কেন মারতে হয়েছিল তাকে। কালি কার্টেলের মধ্যে সে ঢুকে গেছে এবং খুব কাছেও সে পৌঁছে গেছে। কাল কালপেট সারাংয়ের ওপর আক্রমণ হবে, কিন্তু তাকে বাঁচাবে তুমি আর আমাকেও আটকাবে তুমি। এতে আমরা নিরপরাধ লোকদেরকে মারা থেকে বাঁচাতে পারবো। দেশে এখন অনেক সৎ রাজনীতিবিদ আছে যারা দেশকে ভালোবাসে, তাদের পরিবারের যেন কিছু না হয়। এখানে বিক্রমের বুঝতে আর বাকি থাকে না যে কাবির সত্যিকারের দেশপ্রেমিক। পরের দিন প্রাইভেট প্লেনে করে কালপেট সারাংয়ের ফ্যামিলি আসার সময় জেট প্লেন নিয়ে আসে কাবির। কাবির এখানে জ্যামার দিয়ে প্রাইভেট প্লেনের নিয়ন্ত্রণ নেয় এবং প্লেনের গতি কমাতে বলে। আর সেই সময় প্রাইভেট প্লেনের কেবিন ক্রু সবাইকে এক ড্রিঙ্কস দিয়ে অজ্ঞান করে ফেলে। এরপর কাবিরের জেট প্লেন থেকে নামতে থাকে একের পর এক কালির সৈন্য, আর আগে থেকেই প্লেনে থাকা বিক্রমের মুখোমুখি হলে তাদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। লড়াই করতে করতে প্লেনের উপরে উঠে আসে। একসময় বিক্রম পড়ে যেতে লাগলে কাবির এসে ধরে নেয়। এরপর দুজনে মিলে সবাইকে শেষ করে ফেলে। এরপর দুজনে চলে আসে প্রাইভেট প্লেনের ভিতরে। এরপর যে ড্রিঙ্কস দিয়েছিল তাকেও মেরে ফেলে। দুজনে মিলে কালফিট সারাংয়ের ফ্যামিলিকে নিরাপদ করে। কাবির ভেবেছিল তারা সফল হয়েছে, কিন্তু এখানেই আসে বড় টুইস্ট। হঠাৎ দেখে বিক্রম কালফিট সারাংয়ের পুরো ফ্যামিলিকে গুলি করে শেষ করে ফেলে। এরপর বিক্রম কাবিরকে বলে, তুমি আমাকে ভুলে যেতে পারো, কিন্তু আমি তোমাকে ভুলবো না কাব্বু। তারপর সে কাবিরকে প্যারাশুট দিয়ে নিচে ফেলে দেয়, অর্থাৎ কাবিরকে জীবিতই ছেড়ে দেয়। কাব্বু নাম শুনে কাবির আকাশ থেকে পড়ে, কারণ কাবিরকে শুধু কাব্বু বলে একজনই ডাকতো, আর সে হলো তার প্রিয় বন্ধু। এরপর আমাদের দেখানো হয় 1998 সালের দৃশ্য। জানা যায় কাবির অনাথ ছিল, ভিক্ষা করে জীবন পার করত। একদিন কিছু ছেলেরা কাবিরকে ধরে মারধর করছিল। এটা দেখে বিক্রম এগিয়ে আসে ও কাবিরকে রক্ষা করে এবং তাদের পিটিয়ে তাড়িয়ে দেয়, কারণ বিক্রমও রাস্তায় রাস্তায় থেকে বড় হয়েছে, তাই সে জানে কিভাবে এমন পরিস্থিতি মোকাবেলা করতে হয়। তারপর কাবিরকে সঙ্গে নিয়ে পালিয়ে যায় আর তারা বন্ধু হয়ে যায়। আর তখনই বিক্রম কাবিরকে নতুন নাম দেয় কাব্বু। বিক্রম মারামারিতে ছিল ভীষণ দক্ষ, সে কাবিরকেও সবকিছু শেখায়। এরপর আস্তে আস্তে তারা চুরি ডাকাতিতে জড়িয়ে পড়ে এবং এতে এক্সপার্ট হয়ে যায়। একদিন যখন তারা একটি ঘড়ির দোকানে চুরি করতে যায়, তখন পুলিশ তাদের ধরে ফেলে এবং গ্রেফতার করে। যেহেতু তারা অপ্রাপ্তবয়স্ক, 14 থেকে 15 বছরের মধ্যে, তাই তাদের জুভেনাইল সেন্টারে পাঠানো হয়। সেখানে 1 মাস কেটে যায়। তারা বুঝতে পারছিল না তারা ভবিষ্যতে কি করবে। ঠিক তখনই সেখানে প্রবেশ করে কর্নেল লুথরা। সে তাদেরকে বোঝায় তারা ভবিষ্যতে কি কি করতে পারে। সে 300 বাচ্চার মধ্যে মাত্র 2জনকে বেছে নিতে এসেছে যাদের তিনি সোলজার বানাবেন। তাই শারীরিক পরীক্ষার পাশাপাশি বুদ্ধিমত্তার পরীক্ষাও নেওয়া হয়। সব পরীক্ষায় কাবির ছিল সবার প্রথমে, আর ঠিক তারপরেই ছিল বিক্রম। কিন্তু শেষমেশ কর্নেল লুথরা বেছে নেয় কাবির ও জিতেন্দ্র নামের আরেকজন ছেলেকে। বিক্রম তখন জিজ্ঞেস করে কেন তাকে বেছে নেওয়া হয়নি। কর্নেল তখন তাকে বলে, দেশের জন্য কাজ করতে হবে, তাই দেশকে প্রথমে রাখতে হবে। কিন্তু তোমার মন মানসিকতা দেখে মনে হয় তুমি শুধু নিজেকেই প্রথম হিসেবে দেখতে চাও। 6 মাস পরে আমি আবার আসব, তখন যদি দেখি তোমার ভেতরে দেশপ্রেম এসেছে, সবার প্রথমে নিজের দেশ, এই মানসিকতা তৈরি হয়েছে, তখন আমি তোমাকেও নেব। এই কথা শুনে বিক্রমের অনেক রাগ হয়। সে কাবিরকে বলে, আমার এখানে আর থাকতে ভালো লাগছে না, আমি এখান থেকে পালাবো, তুইও চল আমার সাথে। কিন্তু কাবির যেতে চায় না। কর্নেল লুথরার আদর্শে দেশের জন্য কাজ করতে চাই। কাবির বিক্রমকে বোঝায় 6 মাস পরে কর্নেল আবার আসবে আর তোর টেস্ট নেবে, তখন তুইও পাশ করবি। কিন্তু বিক্রমের মন বদলে গেছে।
সে টাকা কামাতে চায়, নিজের জন্য বাঁচতে চায়, কারো গোলামি করতে চায় না। এরপর সে জুভেনাইল এর দেওয়াল টপকিয়ে পালিয়ে যায় এবং বন্ধুত্বের উপর থেকে তার বিশ্বাস উঠে যায়। এরপর আমরা বর্তমান সময়ে চলে আসি আর দেখা যায় বিক্রম আসলে কাজ করছে কালীর জন্য। গৌতম গুলাটি তাকে হায়ার করেছে কাবীরকে মারার জন্য, কারণ তাদের ধারণা কাবীর বিশ্বাসঘাতক। বিক্রম খুব ভালো করেই জানে কাবীর এখন কোথায় যাবে। কাবীর সরাসরি পৌঁছে যায় গৌতম গোলাটির আস্তানায়। সেখানে গৌতমের প্রচুর লোক। কাবীরের কাছে এখন গৌতমই কালী, তাই কাবীর সিদ্ধান্ত নেয় তাকেই হত্যা করবে। কিন্তু সেখানে গিয়ে কাবীর দেখে গৌতম গুলাটি সহ আরো অন্যান্য সব দেশের নেতারা মিলে ভারতের প্রধানমন্ত্রীকে হত্যা করার পরিকল্পনা করছে। এমন সময় কাবীর পৌঁছে যায় আর গৌতম গুলাটিকে নির্মমভাবে মারতে থাকে। ঠিক তখনই বিক্রম এসে হাজির হয়, নিজেই গৌতম গুলাটিকে মেরে ফেলে, কারণ কালীর গ্রুপের একটি সিট তার দরকার ছিল, যেটা থেকে ভারতকে কন্ট্রোল করা যাবে। এবার বিক্রম কাবীরকে বলে, প্রতিবার তোকে ছেড়ে দিয়েছি, কিন্তু আজ তোকে ছাড়বো না। বিক্রম কাবীরকে বলে, গৌতমকে তুই মেরেছিস, তুই তো এমনিতেও পলাতক। আজ দেশ তোকে দেশদ্রোহী বলবে এবং আমায় মেডেল পরাবে, কারণ আমি এখন কালীর সাথে কাজ করছি, ভারত আমি সামলাবো। আর এরপর কালীকে সরিয়ে আমি পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করব এবং দেশের প্রধানমন্ত্রীও আমি বেছে নিব, কারণ বর্তমান প্রধানমন্ত্রী মারা যাবে। কাবীর কোনোভাবে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালায়। কাবীরকে এখন প্রধানমন্ত্রীর জীবন বাঁচাতে হবে। কাবীর কাভিয়ার কাছে একটি আংটি পাঠায়। কাভিয়া সঙ্গে সঙ্গে বুঝতে পারে কে এই আংটি পাঠিয়েছে এবং কোথা থেকে পাঠিয়েছে। এরপর আমাদের দেখানো হয় 15 বছর আগে। কাবীর ও কাভিয়া একে অপরকে ভালোবাসতো এবং তারা বিয়ের সিদ্ধান্তও নিয়েছিল। যখন কাভিয়া কাবীরকে বিয়ের প্রস্তাব দেয়, তখন কাবীর বলে, আমি মনে করেছিলাম কর্নেল লুথরা আমাকে হয়তো সোলজার বানাতে চান, কিন্তু তিনি আসলে আমাকে রতে পাঠাতে চাচ্ছেন। তাই বিয়ের কথা ভুলে যাও, কারণ আমার কাছে প্রথমে দেশ আগে, আর আমি ফিরবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। তাই আমি চাই না তুমি আমাকে বিয়ে করে তোমার জীবন নষ্ট করো। এতে কাভিয়ার মন পুরোপুরি ভেঙে যায়। এরপর আমরা দেখি তারা 15 বছর পর আবার মুখোমুখি হয় আর কাবীর কাভিয়াকে সব জানিয়ে দেয় কালীর সংগঠন ও কর্নেল লুথরার মৃত্যুর কারণ। কাবীর কাভিয়াকে জানায় যে বিক্রম কালীর একজন সদস্য। এ কথা শুনে কাভিয়া অবাক হয়ে যায়। কাবীর এরপর বলে, কালী সংগঠনের টার্গেট এখন ভারতের প্রধানমন্ত্রীকে হত্যা করা আর তার জায়গায় এমন একজন লোককে বসানো যে তাদের ইশারায় কাজ করবে। বিষয়টি জানার পরে কাভিয়া মন্ত্রী বিশাল সারাং এর সাথে যোগাযোগ করে আর বলে, আমার সাথে কাবীর আছে, সে বলেছে প্রধানমন্ত্রীর জীবন এখন হুমকির মুখে রয়েছে। তখন বিলাস সারাং তাদের এমন একটি নির্জন জায়গায় ডাকে যেখানে তিনি কর্নেল লুথরার সাথে দেখা করতেন। কিন্তু সেখানে পৌঁছে দেখে বিলাস সারাং আসার আগেই অনেক লোক তাদের উপরে হামলা চালায় ও গুলিবর্ষণ শুরু করে। যখন কাবীর ও কাভিয়া দুর্বল হয়ে পড়ে, তখনই সেখানে আসে বিক্রান্ত কল এবং ভারী মেশিনগান চালিয়ে সকলকে মেরে ফেলে। এখানেই জানা যায় বিক্রান্ত ও কর্নেল লুথরা খুব ভালো বন্ধু ছিল, আর বিক্রান্তই এতদিন ধরে কালীর সব খোঁজখবর করার চেষ্টা করছিল, কিন্তু তার হাতে কোনো ইনফরমেশন আসেনি। তাই কর্নেল লুথরা কাবীরকে পাঠিয়েছিলেন। একই সাথে বিক্রান্তকে বলে দিয়েছিলেন যদি তিনি না থাকে তাহলে সে যেন কাবীরকে সাহায্য করে। এই কারণে কাবীর ও কাভিয়াকে বাঁচাতে সে এখানে এসেছে। এদিকে জানা যায় যে মন্ত্রীকে কাভিয়া কল করেছিল সেও কালীর সংগঠনের একজন সদস্য। প্রধানমন্ত্রীকে হত্যা করার পরে সেই নতুন প্রধানমন্ত্রী হতে চেয়েছিল যাতে কালী সংগঠনের সাথে মিলে পুরো ভারত শাসন করতে পারে। এখন বিক্রান্তের কাছেও কাবীরের সকল সত্য প্রকাশ হয়ে যায়, কিন্তু বিক্রান্ত আরেক টেনশনে পড়ে যায়, কারণ বিক্রমকে সে নিজেই প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব দিয়েছে। ফলে বিক্রমের কাছে প্রধানমন্ত্রীকে হত্যা করা আরো সহজ হয়ে যায়। তখন কাবীর বলে তারা পরিকল্পনা চেঞ্জ করবে, যেন বিক্রম কোনোভাবেই প্রধানমন্ত্রীকে হত্যা করতে না পারে। তখনই তারা দেখে বিক্রমের একজন লোক বেঁচে আছে আর তার কাছে বিক্রমের ফোন এসেছে। তারা লোকটিকে জোর করে বলাই যে কাবীর মারা গেছে। এই খবর পেয়ে বিক্রম মন থেকে দুঃখিত হয়ে পড়ে, কারণ একসময় কাবীর ছিল তার খুব ভালো বন্ধু। এদিকে আমরা দেখি বিক্রম প্রধানমন্ত্রীকে নিয়ে অন্য এক দেশে ভ্রমণ করতে যাচ্ছে আর বিক্রমের উপর ছিল পুরো নিরাপত্তার দায়িত্ব। কিন্তু বিক্রান্ত এসে বলে খবর আছে কাবীর অন্য এক মন্ত্রীকে হত্যা করতে যাচ্ছে। তাই সে বলে বিক্রম যেন সেই মন্ত্রীকে নিরাপত্তা দিতে যায়। বিক্রান্ত সিনিয়র হওয়ায় তার কথা অমান্য করতে পারে না বিক্রম। সে মন্ত্রীর কাছে চলে যায়। মন্ত্রী এখানে বিক্রমকে বলে প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য তাকে প্রধানমন্ত্রীর সাথে থাকার কথা ছিল, কিন্তু বিক্রম কিছু বলে ওঠার আগেই কাবীর সে মন্ত্রীকে গুলি করে হত্যা করে ফেলে। এটা দেখে বিক্রম বুঝে যায় কাবীর এখনো জীবিত আছে। বিক্রম কিছু বুঝে ওঠার আগেই কাবীর বিক্রমকেও গুলি করে, কিন্তু গুলিটা সে ইচ্ছা করেই হার্টের সাইডে মেরেছিল।
কবির বলে সে চাইলেও বিক্রমকে মারতে পারবে না, তাই সে তাকে জীবিত রেখে চলে যায়। হাসপাতালে থাকা অবস্থায় বিক্রম কালী সংগঠনের ফোন কল পায়, আর তারা বলে বিক্রম তার কাজ শেষ করতে পারেনি, তাই তাকে মরতে হবে। কিন্তু বিক্রম 24 ঘন্টা সময় চেয়ে নেয়, এই সময়ের মধ্যেই সে কবিরকে হত্যা করবে। তারা তাকে সময় দেয়। এরপর বিক্রম কবিরকে ফোন করে আর বলে তাদের মধ্যে লড়াই হবে, আর সেটা অফিসারের মতো নয়, দুই বন্ধুর মধ্যে। তখন দেখা যাবে কে জেতে। কবিরও রাজি হয় এবং নির্দিষ্ট স্থানে পৌঁছে দেখে বিক্রম মদ খাচ্ছে। এরপর তাদের মধ্যে মারাত্মক লড়াই শুরু হয়। এদিকে কাভিয়া ও বিক্রান্ত কবিরের কাছ থেকে জানতে পারে প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য বহু লোক প্রস্তুত রয়েছে এবং তারা হামলাও শুরু করে। বিক্রান্ত ও কাভিয়া কোনোভাবে প্রধানমন্ত্রীকে বাঁচিয়ে প্লেনে উঠায়। অন্যদিকে কবির ও বিক্রমের মধ্যে ভয়ঙ্কর লড়াই চলতে থাকে। যতই চাই কেউ কাউকে প্রাণে মারতে পারে না, কারণ তাদের বন্ধুত্ব এখনো ততটাই গভীর। কবির বিক্রমকে বোঝায় সে যেন সবকিছু ছেড়ে দেয়, ভালো মানুষ হয়ে যায়। বিক্রম রাজি হয় না। তাদের মধ্যে লড়াই আরো তীব্র হয়ে ওঠে। একসময় কবির ধারালো বরফ বিক্রমের বুকে ঢুকিয়ে দেয়। বিক্রম সে সময় কবিরকে বলে সে যেন প্রধানমন্ত্রীকে বাঁচিয়ে নেয়। এসব কথা কাভিয়া ও বিক্রান্ত শুনে ফেলে আর বুঝতে পারে এখনো প্রধানমন্ত্রীর জীবন ঝুঁকিতে রয়েছে। তারা বুঝতে পারে যে মন্ত্রীকে কবির গুলি করে হত্যা করেছিল, বিক্রম সেই মৃত মন্ত্রীর পেটের ভেতরে বোমা রেখে দিয়েছে। সেই বিষয়টি বুঝতে পেরে তারা দ্রুত মৃতদেহটি বিমানের বাইরে ফেলে দেয়, ফলে বিমানটি বোমামুক্ত হয়। এরপর আমরা দেখি বিক্রম অনেক আহত। কবির চাইলে বিক্রমকে সেখানেই হত্যা করতে পারত, কিন্তু তা করে না। এদিকে প্রেস কনফারেন্সে বিক্রান্ত কল জানিয়ে দেয় কবির এখনো পলাতক আর সে এক দেশদ্রোহী, আর বিক্রম সংঘর্ষে মারা গেছে, এমনটাই সকলকে জানানো হয়। এরপর গল্প 9 মাস এগিয়ে যায় আর আমরা দেখি কবির কালী সংগঠনের এক সদস্যকে হত্যা করতে এসেছে। ঠিক তখনই সেখানে হাজির হয় বিক্রম এবং তারা একসাথে মিলে ওই সদস্যকে মেরে ফেলে। এখানেই বোঝা যায় বিক্রম এখন বদলে গেছে, সে এখন বুঝে গেছে কোনটা ঠিক আর কোনটা ভুল। এরপর কবির ও বিক্রম একে একে কালীর সকল সদস্যকে হত্যা করে। এভাবেই তাদের বন্ধুত্ব আগের মতো ফিরে আসে। এবার কবির সিদ্ধান্ত নেয় সে নিজের ও কাভিয়ার সম্পর্কের আরেকটা সুযোগ দিবে, তাই সে কাভিয়ার সাথে সময় কাটাতে শুরু করে। এখানেই মুভিটি শেষ হয়। আর শেষে দেখা যায় ববি দেওয়েল একটি ছোট মেয়ের হাতে আলফা ট্যাটু এঁকে দেয়। এতে বোঝা যায় ওয়ার সিরিজের পরবর্তী সিনেমা হবে আলফা, যেখানে ববি দেওয়েলকে দেখা যাবে। তো বন্ধুরা, আমার মুভি এক্সপ্লেনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।